আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব এখানে। তো এখানে বলা আছে বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলো পপুলেশনে কিভাবে নির্ধারিত হয় তা নিয়ে আলোচনা করা হলো। এবার প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো কিভাবে ভারসাম্যের মধ্যে থাকে আর কি। ওকে, তো আমরা এই বিষয়টাতে সমাধান দেখবো এখানে। তো এখানে বলছে বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো কিভাবে ভারসাম্যের মধ্যে থাকে, আমরা এটার অ্যান্সারটা দেখি এখানে। সমাধান: বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, লৌহ, পটাশিয়াম ইত্যাদি। অক্সিজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে বা অবস্থায় থাকে এখানে। অক্সিজেন চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষিত হয় এখানে। ওকে, অন্যদিকে নাইট্রোজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষিত হয়। তো আমাদের এইভাবেই কিন্তু হয়, একটা অক্সিজেনের মাধ্যমে কি বায়ুমণ্ডলের, আর হচ্ছে কি নাইট্রোজেনের মাধ্যমে, সরি অক্সিজেনের মাধ্যমে আমরা কি করি এখানে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়, আর নাইট্রোজেনের মাধ্যমে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা হয় এখানে। ওকে, আরেকটা এখানে কোশ্চেন আছে, অজীব উপাদানগুলোর মূল উপাদান কি কি থাকতে পারে, এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে এখানে। অজীব উপাদানগুলোর এখানে, তো এখানে অ্যান্সারটা দিয়ে এখানে অজীব উপাদানগুলোর মধ্যে মূল উপাদান কি কি থাকতে পারে এখানে। অজীব উপাদানগুলোর মধ্যে মূল উপাদান হিসেবে অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, লৌহ, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি থাকতে পারে এখানে। তো এটা লিখলে আমাদের অ্যান্সার কিন্তু ডান এখানে। এখানে আমাদের আরেকটা বিষয় বলছে এখানে, যেমন আমাদের বলছে তোমরা অনেকেই জানো যে আমাদের পরিবেশের মূল উপাদানের মধ্যে পানি, অক্সিজেন, নাইট্রোজেন অন্যতম এখানে। পানি, নাইট্রোজেন, অক্সিজেন এই উপাদানগুলো কিভাবে চক্রাকার ভাবে পরিবেশে আবর্তিত হয় তা এদের মোট পরিমাণ একটা ভারসাম্যের মধ্যে অনুসন্ধানী বই থেকে এটা জেনে নেওয়ার কথা বলছে এখানে। পড়া হয়ে গেলে প্রতিটি দলে কাজ হলো ডায়াগ্রামের মাধ্যমে এই চক্রগুলোকে দেখিয়ে দিতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে তিনটা উপাদানের কি ডায়াগ্রাম অঙ্কন করে এখানে দেখাবো এখানে। তো আমরা এখানে দেখি একটু ডায়াগ্রামের সাহায্যে পানি, অক্সিজেন এবং নাইট্রোজেনের চক্র ব্যাখ্যা করতে বলছে এখানে। তো প্রথমত পানি চক্রটা এখানে আলোচনা করি। পানি চক্র যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানি চক্র বলবো এখানে। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থা পরিবর্তন ঘটে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এখানে, এবং এই বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা এবং ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় এখানে। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি হয়। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এখানে। শীত প্রধান দেশে দেশে তুষার ও মেঘ থেকেই বৃষ্টি পৃথিবীতে পড়ে এখানে। তো বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় এবং অথবা পানিতে গিয়ে গড়িয়ে পড়ে এখানে, নদীতে গিয়ে মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে এখানে, এবং নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে যায় এখানে। ওকে, এটা আমাদের এখানে বিষয়াদি। তো এই চক্রটা দেখলেই বুঝতে পারবেন এখানে। দেখুন আমাদের এখানে পরিবহন আছে, এখানে বৃষ্টিপাত এখান থেকে হচ্ছে, এন্ড এখানে আমাদের ঊর্ধ্বপাতন করতেছে এখানে। ওকে, আবার এখান থেকে বৃষ্টি পড়তেছে এখানে, আর যেগুলো আমাদের নদীতে বা সমুদ্রে যাচ্ছে এখান থেকে আবার বাষ্পীভূত হচ্ছে এখানে। ওকে, তো এই চিত্রগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে, এই বিষয়গুলো আমাদের মূলত আসলে পানি চক্রের আর কি বিষয়াদি এখানে। এরপর আছে আমাদের অক্সিজেন চক্র এখানে। অক্সিজেন চক্রের মাধ্যমে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ একটি স্থিতিশীল পর্যায়ে থাকে এখানে। অক্সিজেনের চক্রকে তিনটি ভাগে ভাগ করা যায় এখানে। একটা প্রথম ধাপে পৃথিবীর সকল সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এখানে, এবং নিজেদের জন্য খাদ্য তৈরি করে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন ত্যাগ করে এখানে। এটা আমাদের বিষয়। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের, আমরা জানি কিন্তু আমাদের সকল জীব যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে এখানে। তো এই অক্সিজেনটা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে কাজ করে রেখে এখানে। তো দ্বিতীয় ধাপে সকল শ্বসনকারী জীব তাদের শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে, এবং তৃতীয় ধাপে জীব নিষ্কাশনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আবার সেটি উদ্ভিদের কাছে সালোক সংশ্লেষণে ফেরত দেয়। এভাবে অক্সিজেন চক্র সম্পূর্ণ হয় এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল থাকে এখানে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো এখানে আমাদের অক্সিজেন চক্রটা দিয়েছে দেখুন, আমাদের এখানে গাছ আছে একটা, এখানে গাছ অক্সিজেন ত্যাগ করতেছে এখানে, এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড, মানুষ বা গরু পালি মানে পশু পাখি যারাই আছে না কেন তারা সবাই কি করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, আবার এখানে একই অক্সিজেন ত্যাগ করতেছে এখানে, গাছ অক্সিজেন ত্যাগ করতেছে, এভাবে একটা যে চক্রাকারে চলতেছে এখানে, এটাই মূলত আমাদের এখানে অক্সিজেন চক্র এখানে। এরপর আছে আমাদের নাইট্রোজেন চক্র এখানে। নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেনের গ্যাস বায়ুমণ্ডল থেকে মাটিতে আসে এবং চক্র শেষে আবার বায়ুমণ্ডল ফিরে যায় এখানে। ওকে, এটা একটা সক্রিয় চক্র এখানে। তো নাইট্রোজেনের কয়েকটা ধাপ আছে এখানে, যেমন নাইট্রোজেন ফ্রিকশন বিক্রিয়া এখানে বলা হয়, বা ফ্রিকশন চক্র বলা হয় এখানে। এখানে নির্দিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তর করা যায় এখানে, এবং
নাইট্রিফিকশন এখানে যেটা, এই প্রক্রিয়ায় অ্যামোনিয়া নাইট্রাইট থেকে নাইট্রেট আয়নে রূপান্তর করা যায় এখানে এসিমিলেশন এখানে। ওকে, এই প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট গ্রহণ করে সেগুলো ব্যবহার করে নাইট্রোজেন গঠিত অ্যামিনো অ্যাসিড এবং কি বলতো এখানে অন্যান্য অণু গঠন করে, যেগুলো হচ্ছে ডিএনএ ও প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। ওকে, অ্যামোনিফিকেশন এখানে যখন উদ্ভিদ কিংবা প্রাণীর মৃত্যু ঘটে তখন ব্যাকটেরিয়া এবং ফানজাই তাদের দেহ অবশেষ পৌঁছিয়ে আবার অ্যামোনিয়াতে রূপান্তর করে এখানে। তো নাইট্রোজেনের ফ্রিকশন প্রস্তুত নাইট্রোজেন অ্যামোনিয়া যেভাবে নাইট্রেটে পরিণত হয়, ঠিক একইভাবে অ্যামিনোফিকেশনের প্রস্তুত করে এখানে। ওকে, এটার জন্য আমাদের অ্যামোনিয়া এবং কি নাইট্রেটে পরিণত হয় এখানে। ডিনাইট্রিফিকশন এখানে, তো অক্সিজেনের ঘাটতি আছে এরকম এলাকায় এই ফ্রিকশন প্রক্রিয়া বা ডিনাইট্রিফিকশন ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে আবার নাইট্রোজেনে পরিণত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় এখানে। তো এইভাবে আর কি মূলত চলে এখানে। তো এই চিত্রটা দেখলে একটু বুঝতে পারবেন এখানে এখানে বিভিন্ন কাজ বাজ এখানে ঘটতেছে এখানে। ওকে, তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের এখানে যে আমাদের ষষ্ঠ সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।